আমি পদ্মজা, পর্ব ১৩, লেখক ইলমা বেহরোজ। বাড়ির গিন্নির মতো কোমরে ওড়নার আঁচল গুজে রান্নাবান্না করছে পদ্মজা। হেমলতার কোমরে ব্যথা। তিনি রান্না করতে চাইলেও পদ্মজা রাখতে দিল না। মোর্শেদও বললেন, বেদনা লইয়া রান্দা লাগব না, তোমার মাইয়াই যখন রানতে পারে তে হ্যাঁই রান্দুক। শেষ অবধি হেমলতা হার মানলেন। পদ্মজা মাটির চুলায় মুরগির গোশত রান্না করছে। খড়ি বা লাকড়ি হিসেবে আছে বাঁশের মুড়ো। আগুনের শিখার রং নীলচে। শীতের মাঝে রান্না করার শান্তি আলাদা। মুরগির গোশত রান্না হওয়ার কারণ, আজ এতিম মিসকিন খাওয়ানো হবে। হেমলতা বলেন, সামর্থ্য থাকলে মাসে একবার হলেও এতিম মিসকিনদের খাওয়ানো উচিত, নয়তো ঘরে রহমত থাকে না। রান্না শেষ করে পদ্মজা হেমলতার কাছে এলো, বলল, আম্মা, রান্না শেষ। হেমলতা দুর্বল মাখা কণ্ঠে বললেন, তোর আব্বারে গিয়ে বল আলী, মমিন আর ময়নাকে নিয়ে আসতে। পদ্মজা কিছু না বলে মাথা নিচু করে ফেলল। মোর্শেদের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতে তার ভয় হয়। অনেকদিন বাজে ব্যবহার করেন না, হুট করে যদি করে ফেলেন তো খুব কষ্ট হবে। হেমলতা মৃদু হাসলেন, বললেন, কিছু বলবে না, যা তুই। পদ্মজা দৃঢ় কণ্ঠে বলল, সত্যি যাব? হেমলতা সামনে পেছনে মাথা ঝাঁকিয়ে ইঙ্গিত করলেন যেতে। পদ্মজা মোর্শেদকে উঠানেই পেল। চেয়ারে বসে রোদ পোহাচ্ছেন। পদ্মজা গুটি গুটি পায়ে হেঁটে গেল। আব্বা ডাকতে গিয়ে গলা ধরে আসছে তার। ডোক গিলে ডাকলো, আব্বা। মোর্শেদ গাড় ঘুরাতেই পদ্মজার মনে হলো বুকে কিছু ধপাস করে পড়ল। পদ্মজা দৃষ্টি অস্থির রেখে মিনমিনিয়ে গলায় বলল, আম্মা বলেছে আলীদের নিয়ে আসতে। রান্ধন শেষ? জি আব্বা। মোর্শেদ গলায় গামছা বেঁধে বেরিয়ে যান। পদ্মজা মোর্শেদের যাওয়ার পানে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ। অনুভূতিগুলো থমকে গেছে। ঝাপসা হয়ে আসছে পদ্মজার চোখ দুটো। অল্পতেই তার কান্না চলে আসে। সে তাড়াতাড়ি ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। গাছ থেকে পাখির কিচির মিচির শব্দ আসছে। পদ্মজা সেদিকে তাকালো। তখনই হেমলতা ডাকলেন, পদ্ম। পদ্মজা ছুটে যায়, কিছু লাগবে আম্মা? না। পূর্ণারা কোথায় গেল? ঘাটে। কি করে? মাছ ধরে। বড়শি দিয়ে? জাল দিয়ে। এত বড় মেয়ে নদীতে নেমে জাল দিয়ে মাছ ধরে? কি মনে করে যেন আবার মেনে নিলেন। আচ্ছা থাক, তুই আয়, বস আমার পাশে। পদ্মজা হেমলতার পায়ের কাছে বসে পায়ে হাত দিল টিপে দেওয়ার জন্য। হেমলতা পা সরিয়ে নিতে নিতে বললেন, লাগবে না। শাড়ির আঁচল দিয়ে পদ্মজার কপালের ঘাম মুছে দিয়ে বললেন, কোমরের ব্যথাটা কমেছে, চিন্তা করিস না। তোর আব্বা কিছু বলেছে? না আম্মা। আচ্ছা আম্মা, আব্বা এত পাল্টে গেল কিভাবে? পদ্মজা নিজের আগ্রহ দমে রাখতে পারল না। হেমলতা মৃদু হাসলেন। উদাস হয়ে টিনের দেয়ালে তাকিয়ে বললেন, শুনেছিলাম তোর আব্বা ভালো মানুষ, কিন্তু বিয়ের পর তার ভালো মানুষই ভুলেও দেখিনি। কারণ তার কানে মগজে মন্ত্র দেওয়ার মানুষ ছিল, অন্যের নিয়ন্ত্রণে ছিল। এখন আর কেউ নিয়ন্ত্রণ করে না, তাই পাল্টাচ্ছে। তোর বাপের ব্যক্তিত্ব নেই, অন্যের কথায় নাচে ভালো। শেষ কথাটা হেমলতা হেসেই বললেন। পদ্মজা কিছু বলল না। হেমলতা শুয়ে পড়লেন। আজ সারাদিন বিশ্রাম নিবেন। আগামীকাল অনেক কাজ, অনেকগুলো কাপড় জমেছে। রূপ ক্ষণিকের, গুণ চিরস্থায়ী। এটা আব্বা শেষ বয়সে এসে বুঝলেন। পদ্মজার শীতল কণ্ঠ এবং কথার তীরে হেমলতা ভীষণভাবে অবাক হলেন। তিনি সেকেন্ড কয়েক কথা বলতে পারলেন না। পদ্মজা চলে যাওয়ার জন্য উঠতেই হেমলতা অবিশ্বাস্য সুরে প্রশ্ন ছুড়লেন, এই খবর তুই কোথায় পেলি? পদ্মজা গাড় ঘুরিয়ে বলল, আমি তো তোমারই মেয়ে আম্মা। তোমার এত বড় দুঃখ আমি জানবো না? পদ্মজা চলে গেল। পেছনে রেখে গেল হেমলতার অবিশ্বাস্য চাহনি। বিকেলবেলা হেমলতা ঘর থেকে বের হলেন। শরীরে কিছুটা আরাম এসেছে। পূর্ণা বড়ই বর্তা করেছে। পাশে প্রেমা। পদ্মজাকে দেখা গেল না। নিশ্চয়ই ঘাটে বসে আছে। প্রান্ত তো নেই। তিনি পূর্ণাকে জিজ্ঞেস করলেন, প্রান্ত কোথায়? পূর্ণা কয়েক সেকেন্ড ভাবল কি উত্তর দিবে। এরপর বয়াত্ত কণ্ঠে বলল, জানি না আম্মা। জানিস না কি? তিনি এবার প্রেমাকে ধরলেন। প্রান্ত কোথায় রে প্রেমা? প্রেমা বলল, আমরা সবাই ঘাটে ছিলাম, প্রান্ত উঠোনে ছিল, এরপর এসে দেখি নেই। হেমলতা গলা উঁচিয়ে বললেন, কোন মুখে বলছিস জানি না। একসঙ্গে নিয়ে থাকতে পারিস না? একা ছাড়িস কেন? কোথায় গেছে ছেলেটা? হেমলতার ধমক ঘাট অবধি পৌঁছে যায়। পদ্মজা বাড়ির পেছন থেকে ছুটে এসে প্রশ্ন করে, কি হয়েছে আম্মা? প্রান্ত বাড়ি নেই, সেটা আমাকে কেউ বলল না। দেখ দুটো বসে বসে বড়ই বর্তা গিলছে। দিন দিন অবাধ্য হচ্ছে মেয়েগুলো। পূর্ণা বয়ে জড়সড় হয়ে বসে আছে। প্রেমা হেমলতার ধমকে ভয় পাচ্ছে, কিন্তু অতটা না। হেমলতার মন কু গাইছে। তিনি নিজ ঘরে যেতে যেতে পদ্মজাকে বললেন, বের হচ্ছি আমি।
সাবধানে থাকবি। তখন দুজন লোক প্রান্তকে নিয়ে বাড়িতে ঢুকলো। প্রান্তর কপাল বেয়ে রক্ত ঝরছে। পদ্মজা হেমলতাকে ডাকলো, আম্মা। এরপর দৌড়ে গেল উঠানে। প্রান্ত কাঁদছে। হেমলতা ব্যস্ত পায়ে বেরিয়ে আসেন। প্রান্তকে আহত অবস্থায় দেখে বুকটা হাহাকার করে ওঠে তার। ছুটে গিয়ে প্রান্তকে 2 হাতে জড়িয়ে ধরে লোক দুটিকে জিজ্ঞেস করলেন, আমার ছেলের কি হয়েছে? একজন লোক বলল, পলাশ মিয়ার স্যারার লগে মারি লাগছিল। এই স্যারার পাথর দিয়ে ইরা মারছে কপালে, আর ফাইটা গেছে। মোরশেদ লাহারি ঘরের সামনে গাছ কাটছিলেন। চেঁচামেচি শুনে চলে আসেন। প্রান্তকে এ অবস্থায় দেখে লোক দুটিকে পেঁচ নিয়ে বললেন, কোন কুত্তার বাচ্চায় আমার স্যারারে মারছে? কোন বান্দির স্যারার এত বড় সাহস? মোরশেদ উত্তরের অপেক্ষা করলেন না। প্রান্তকে নিয়ে ছুটে চলে যান বাজারে। হেমলতা রয়ে গেলেন বাড়িতে। বাজারে আজ হাট বসেছে। মোরশেদ হেমলতাকে নিষেধ করছেন সঙ্গে যেতে। বাড়িতে থেকে হেমলতা ছটফট করছেন। প্রান্ত একা বড় হয়েছে। কতবার কত রকম আঘাত পেয়েছে, দেখার কেউ ছিল না। সব সময় মিনমিনিয়ে কেঁদেছে। এমন বাচ্চা ছেলের এত বড় আঘাত পেয়ে চেঁচিয়ে কাঁদার কথা। কষ্ট তো আর কম পায়নি। দাঁতে দাঁতে চেপে সহ্য করেছে। হেমলতার ভীষণ কষ্ট হচ্ছে। পদ্মজা ঘরে লুকিয়ে কাঁদছে। পূর্ণা প্রেমা বাড়ির বাইরে বারবার উকি দিয়ে দেখছে তাদের আব্বা প্রান্তকে নিয়ে ফিরল কিনা। দেখতে দেখতে চলে এসেছে মেট্রিক পরীক্ষা। কেন্দ্র শহরে যেতে লাগে 6 ঘন্টা। বাড়ি থেকে পরীক্ষা দেওয়া সম্ভব না। এদিকে কেন্দ্রের পাশেই মোরশেদের মামা বাড়ি। মামা নেই, তবে মামাতো ভাইয়েরা আছে। কথাবার্তা বলে সেখানেই 1.5 মাসের জন্য হেমলতা আর পদ্মজা উঠল। মোরশেদ বাকি 2 মেয়ে আর প্রান্তকে নিয়ে বাড়িতে রয়ে গেছেন। হেমলতা পদ্মজাকে নিয়ে আসার পূর্বে নিজে এসে দেখে গেছেন পরিবেশ কেমন। মোরশেদের 2 মামাতো ভাইয়ের মধ্যে একজন রাজধানীতে থাকে, আর একজন বয়স হয়েছে অনেক। ছেলে মেয়েদের বিয়ে দিয়ে বউ নিয়ে একাই থাকেন। ছেলেরা শহরে চাকরি করে। পদ্মজার জন্য উপযুক্ত স্থান, তাই আর অমত করলেন না। মোরশেদের যে ভাইটি বাড়িতে আছেন তার নাম আকবর হোসেন। বয়স 60-এর বেশি হবে। তবে আকবর হোসেনের স্ত্রী জয়নবের বয়স খুব কম, হেমলতার বয়সী। হেমলতা আকবর হোসেনকে ভাইজান বলে সম্বোধন করেন। দালান বাড়ি, বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে, ফলে পদ্মজা মন দিয়ে পড়তে পারছে। পরীক্ষাও ভালো করে দিচ্ছে। হেমলতা অবশ্য আকবর হোসেনকে চোখে চোখে রেখেছেন। শীতল প্রকৃতির লোক, তবে বিশ্বাসী। রাতের খাবার আকবর হোসেনের সঙ্গেই খেতে হয়। হেমলতা 1.5 মাসের খাওয়ার খরচ নিয়ে এসেছেন। আকবর হোসেন কিছুতেই আলাদা রাখতে দিচ্ছেন না। এভাবে অন্যের বোঝা হয়ে থাকতে হেমলতার আত্মসম্মানে লাগে। তিনি কথায় কথায় জানতে পারলেন আকবর হোসেন এবং জয়নবের নকশিকাঁথা খুব পছন্দ। তাই তিনি কিছুদিন যাবৎ নকশিকাঁথা সেলাই করছেন। যতক্ষণ পদ্মজা পরীক্ষা দেয় ততক্ষণ হেমলতা কেন্দ্রের বাইরে কোথাও বসে বা দাঁড়িয়ে অপেক্ষা করেন। অনেক রাত অবধি পদ্মজা পড়ে। আজ অনেকক্ষণ ধরে কি যেন ভাবছে। হেমলতা ব্যাপারটা খেয়াল করে। পদ্মজার পাশে বসে জিজ্ঞেস করলেন, কি ভাবছিস? পদ্মজা এক নজর হেমলতাকে দেখে চোখ ফিরিয়ে নিল। হেমলতা তাকিয়ে রইলেন জানার জন্য। পদ্মজা দ্বিধা নিয়ে বলল, রাগ করবে না তো? হেমলতা পদ্মজাকে পরখ করে নিলেন। বললেন, কি জানতে চাস? পদ্মজা এদিক ওদিক চোখ বোলায়। কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছে না। 2 মিনিট পর নীরবতা ভেঙে বলল, দুপুর থেকে আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে। হানিফ মামাকে কে মারলো? তোমার সঙ্গে মামার কি কথা হয়েছিল? হানিফ মামাকে মানে তুমি তো অন্য কারণে গিয়েছিলে, কিন্তু ফিরে এলে। খুনও হলো। আমি সব সময় এটা ভাবি, কখনো উত্তর পাই না। মনে মনে অনেক যুক্তি সাজাই, কিন্তু যুক্তিগুলো মিলে না। সব যুক্তিই খাপ ছাড়া এলোমেলো। কাল পরীক্ষা, আর আজ এসব ভেবে সময় নষ্ট করছিস? হেমলতার কণ্ঠ স্বাভাবিক, তবুও পদ্মজা ভয় পেয়ে গেল। তবে কিঞ্চিত আশা মনে ভীষণভাবে উকি দিচ্ছে।